উচ্চশিক্ষার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের অন্যতম পছন্দের গন্তব্য এখন মধ্যপ্রাচ্য। বিশেষ করে কাতার, সৌদি আরব এবং মিশরের প্রাচীন ও আধুনিক বিশ্ববিদ্যালয়গুলো মাদ্রাসার শিক্ষার্থীদেরকে দারুণভাবে টানছে। কিন্তু বর্তমানে মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক অস্থিরতা এবং ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধের কারণে সেখানে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে জনমনে নানা প্রশ্ন তৈরি হয়েছে। সময় টেলিভিশনের আজকের আয়োজনে আমরা কথা বলবো মধ্যপ্রাচ্যে বাংলাদেশি শিক্ষার্থীদের বর্তমান অবস্থা, সংকট এবং সেখানে উচ্চশিক্ষার আবেদনের প্রক্রিয়া নিয়ে। সঙ্গে আছে আমি শেখ সাদি মারজান। আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী তোফায়েল আহমেদ। তোফায়েল ভাই, সময় টেলিভিশনের স্টুডিওতে আপনাকে স্বাগতম। ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সময় টেলিভিশন প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানার জন্য। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি ভালো আছেন। মধ্যপ্রাচ্যের বাংলাদেশি শিক্ষার্থীরা কেমন আছে? আলহামদুলিল্লাহ। আসলে মধ্যপ্রাচ্যের শিক্ষার্থী যুদ্ধ সংকট এবং ইরান ইসরায়েলের যে যুদ্ধ চলমান রয়েছে তার পরিপ্রেক্ষিতে কিছু সংকট তৈরি হয়েছে, যেমন যাতায়াত সংকট, সব ফ্লাইটগুলো উঠছে না। দ্বিতীয়ত শিক্ষার্থীরা হয়তো বিভিন্ন কাজে ব্যাঘাত ঘটছে, শ্রমিক বা শিক্ষার্থীরা আছে স্বাভাবিকভাবে অন্য তুলনায় একটু কম আছে, মোটামুটি আশা করি ভালো আছে। তবে বাংলাদেশ দূতাবাসগুলো শিক্ষার্থীদের নিরাপত্তার ক্ষেত্রে কোনো পদক্ষেপ নিয়েছে কিনা বা খোঁজ খবর নিচ্ছে কিনা? এই বাংলাদেশের যে দূতাবাসগুলো রয়েছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে সৌদি আরব, বাহরাইন, কাতার, বিশেষ করে মিশর, স্বাভাবিকভাবে তারা যতটুকু কেয়ার করা দরকার পর্যাপ্ত সরকার থেকে যেই জরুরি অবস্থা তৈরি হয়, জরুরি অবস্থা মোকাবেলা করার জন্য সেই পরিমাণ প্রস্তুতি তারা নিচ্ছে না। স্বাভাবিক খোঁজখবর নেওয়া হচ্ছে, বিভিন্ন ঘোষণা দেওয়া হচ্ছে যে তা সবাই যেন নিরাপদে থাকে। এই আচ্ছা, মধ্যপ্রাচ্যের কোন কোন দেশে বাংলাদেশি শিক্ষার্থী উল্লেখযোগ্য হারে আছে? আসলে এটা আমাদের বাংলাদেশের শিক্ষার্থী, মাদ্রাসা শিক্ষার্থী, জেনারেল শিক্ষার্থী, আলিয়া শিক্ষার্থী, বিভিন্ন সাইডের আমাদের শিক্ষার্থী ভাইয়েরা সৌদি আরব, কাতার, বাহরাইন, বিশেষ করে দুবাই, উল্লেখযোগ্য হলো মিশরে বিশাল একটি সংখ্যক বাংলাদেশের শিক্ষার্থীরা অবস্থান করছে, পড়াশোনা করছে। এর মধ্যে আজহার বিশ্ববিদ্যালয়, সৌদিতে কিছু বিশ্ববিদ্যালয় রয়েছে, উম্মুল কোরা, কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটি, কিং মোহাম্মদ, কিং ফাহাদ, তাইবা ইউনিভার্সিটি, তাবক ইউনিভার্সিটি সহ উল্লেখযোগ্য এই বিশেষ কয়েকটা ইউনিভার্সিটিতে বাংলাদেশের প্রচুর পরিমাণ শিক্ষার্থী রয়েছে। আচ্ছা, আপনি তো আল আজহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তো আল আজহার বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে বাংলাদেশের যারা বিভিন্ন মাধ্যম আছে, কওমি, আলিয়া এবং সাধারণ মাধ্যম, জেনারেল মাধ্যম, তো এই শিক্ষার্থীদেরকে আলাদা আলাদা কোনো শর্ত পূরণ করতে হয় নাকি সবার জন্য একই সুযোগ সুবিধা? আসলে আমি শুরুতেই একটা ভূমিকা বলতে চাই, সেটা হলো বাংলাদেশ থেকে যে সমস্ত শিক্ষার্থীরা আজহার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাই তাদের তিনটি পদক্ষেপে বা তিনটি সিস্টেমে তারা ভর্তি হয়। প্রথমত, বাংলাদেশ থেকে কূটনৈতিক সম্পর্কের মাধ্যমে যে স্কলারশিপগুলো মিশর বা ইজিপ্ট সরকার প্রেরণ করে বাংলাদেশে, স্কলারশিপের মাধ্যমে বা আবেদনের পরিপ্রেক্ষিতে নির্ধারিত হয়ে সরকারি খরচে, ইজিপ্ট সরকারের খরচে ভর্তি হওয়া, অ্যাডমিশন নেওয়া, এটা একটি লেভেল। দ্বিতীয়ত আরেকটি হলো যে বাংলাদেশের আলিয়া বা জেনারেল সেক্টর যে যারা স্কলারশিপ পায় নাই কিন্তু তারা সেখানে গিয়ে ভর্তি হয়ে নিজ খরচে মুআদালা বা চুক্তির মাধ্যমে তারা অ্যাডমিশন নেই। এতে তাদের অ্যাডমিশন পরীক্ষায় অংশগ্রহণ লাগে না, সরাসরি তারা ভার্সিটিতে তাদের সার্টিফিকেট শো করে ভর্তি হয়ে যেতে পারে। তৃতীয়ত আরেকটি হলো বাংলাদেশের কওমি মাদ্রাসার যেটা সরকারি নয়, তো সেক্ষেত্রে তারা বাংলাদেশ থেকে আমরা যারা গিয়েছি সেখানে গিয়ে অ্যাডমিশন নিতে হয় আমাদেরকে, এবং ভর্তি পরীক্ষার মাধ্যমে আমাদেরকে সেখানে চান্স পেতে হয়। এরপর আমাদের নিজ খরচে সেখানে থাকতে হয়। তবে সেখানে আজহার ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরে বা চান্স পাওয়ার পরে বিভিন্ন সুযোগ সুবিধা সেটা দিয়ে থাকে। স্কলারশিপ প্রাপ্ত যারা হয় তারা তো সকল সুযোগ সুবিধা বাংলাদেশ থেকেই গ্রহণ করেই যাচ্ছে, কিন্তু আমরা যারা অ্যাডমিশন নিচ্ছি আমাদের ক্ষেত্রে ভর্তি হওয়ার পরে আকামা সুবিধা, আমাদেরকে সরকার একটা আকামা দিচ্ছে, থাকার ব্যবস্থা করে দিচ্ছে ফ্রিতে, আর চিকিৎসা ভাতা, চিকিৎসা সেবা, এটা আমাদের ইউনিভার্সিটির ছাত্রদের জন্য ফ্রি, এটা আজহার ইউনিভার্সিটি দিচ্ছে। এরপর বিভিন্ন সংস্থা রয়েছে যে সংস্থাগুলো
আজহার ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে তারা বিভিন্ন ধরনের সুবিধা দিয়ে থাকে, যেমন আবাসন সুবিধা দিয়ে থাকে, এরপরে আবার কিছু হাদিয়া, কিছু টাকা দিয়ে থাকে, মাসিক খরচ, এমন কিছু সুবিধা আমাদের ছাত্রভাইদের জন্য রয়েছে। তারা পড়াশোনার পাশাপাশি কি পার্ট টাইম কোনো চাকরি করতে পারে? এক্ষেত্রে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের সৌদি আরব, কাতার, বাহরাইন বা এই সমস্ত যে রাষ্ট্রগুলো রয়েছে, দুবাই, সে সমস্ত রাষ্ট্রে আজহার ওই সমস্ত রাষ্ট্রের ইউনিভার্সিটিগুলো থেকে ভালো একটা অংশ দিচ্ছে, খরচ দিচ্ছে, পাশাপাশি একটা সময় জব করার সুযোগ থাকে। আর আজহার ইউনিভার্সিটিতেও সেই সুযোগটা আছে। তবে বেসিক্যালি এটা এভাবে বলতে হয় যে কেউ কেউ অনলাইনে কাজ করে, কেউ পার্ট টাইম জব করছে। এটা যার যার বিভিন্ন দিক গুছে বা যার যার যেটা সুবিধা সেভাবে সেই জবগুলো করছে। তবে সুযোগ সুবিধা রয়েছে, কাজ করার এবিলিটি বা সুবিধা রয়েছে। তবে আরেকটি প্রসঙ্গে আসতে চাই, আমরা দেখতে পেয়েছি যে মিশরে বাংলাদেশের শিক্ষার্থীরা যারা পড়াশোনা করছেন তারা ফিলিস্তিনের বিভিন্ন ক্যাম্পে, শরণার্থী ক্যাম্পে বিভিন্ন ধরনের দাতব্য কাজ করে থাকেন, সেবামূলক কাজ করে থাকেন। এটা আপনার কি সুযোগ হয়েছে কিনা? জি, আলহামদুলিল্লাহ, আমার এই মহৎ কাজে অংশগ্রহণের সুযোগ হয়েছে। এটা আসলে আমরা বাংলাদেশের মানুষ যারা আছেন তাদের প্রতি আমরা অসংখ্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আমাদেরকে এবং বাংলাদেশের বিভিন্ন সংস্থা, আমি সংস্থার নামগুলো বলতে চাই, যেমন 10 থেকে 12টা সংস্থা সেখানে কাজ করছে। হাফিজি চ্যারিটেবল, এরপরে উম্মা ফাউন্ডেশন, হাফিজি সেবা ফাউন্ডেশন, এরপরে ফিলিস্তিন অর্গানাইজেশন ক্যাম্প ফাউন্ডেশন, সরকারের বিভিন্ন সংস্থা সেখানে কাজ করছে, মাস্তুল ফাউন্ডেশন। তো সেখানে ছাত্রদেরও কিছু সংগঠন রয়েছে যারা নিজ উদ্যোগে এবং নিজ চেষ্টায় তারা ফিলিস্তিন এবং গাজায় যেই ভাইয়েরা রয়েছেন, যারা মিশরে এসেছেন শরণার্থী হিসাবে, তাদের পাশে কাজ করছে। এবং সাধারণত কোন ধরনের সহযোগিতা আপনারা সেখানে বেশি করছেন বা কোন ধরনের কাজ বেশি করছেন? সেখানে আসলে পাই মিশরে 4-5 লাখের মতো আছে। এটা বৃহৎ একটি সংখ্যক আছে যারা গাজা ফিলিস্তিন থেকে মিশরে এসেছে। তো সেক্ষেত্রে অধিকাংশই যারা আছেন গাজা ফিলিস্তিনি ভাইয়েরা, বোনেরা, অধিকাংশ প্যারালাইসিস রোগী, কঠিন রোগে আক্রান্ত, কারো পা নাই, কারো হাত নাই, কারো বিভিন্ন বড় বড় রোগে জড়িত যুদ্ধ বিগ্রহের কারণে। তো সেই পরিস্থিতিতে আমাদের সামর্থ্য যতটুকু আছে, আমরা হয়তো কারো টাকা দরকার, আমরা টাকা দিচ্ছি, প্রতি মাসে একটা খরচ দিচ্ছি ফ্যামিলি চালানোর জন্য। কারো হয়তো চিকিৎসা সেবা দরকার, আমরা চিকিৎসা সেবার ব্যবস্থা করছি, হয়তো কিছু পরিমাণ অনুদান দিচ্ছি। কারো হয়তো থাকার ব্যবস্থা করে দেওয়া দরকার, সেভাবে থাকার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। তো এভাবে বিভিন্ন ফেসিলিটি বা বিভিন্ন অনুদান বাংলাদেশের শিক্ষার্থী এবং বাংলাদেশের বিভিন্ন সংস্থা সেখানে করছে। এবং সেই কাজগুলো আজহার ইউনিভার্সিটির বৃহৎ সংখ্যক স্টুডেন্ট, অনেক স্টুডেন্ট, হিউজ পরিমাণ স্টুডেন্ট এই কাজে জড়িত আছে এবং তাদের পাশে আছে। বর্তমানে তো ইরান যুদ্ধ চলছে, ইরানের সাথে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যৌথভাবে যুদ্ধ করছে। জি, তো এই অবস্থায় মিশরের মানুষ আসলে কোন পক্ষে আপনার মনে হয়? তারা কি যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে নাকি ইরানের পক্ষে? এটা একটি কঠিন প্রশ্ন। তবে এটা এভাবে বলা যায় যে আমি এই প্রশ্নটাই আমার যেহেতু আমি আজহার ইউনিভার্সিটি পড়াশোনা করছি, আজহার ইউনিভার্সিটির একজন ডক্টরকে জিজ্ঞাসা করেছিলাম, শায়েখ ডক্টর আইমান খলফ আবদুল্লাহ আতি মোহাম্মদ, উনি আজহার ইউনিভার্সিটির একজন ডক্টর। তো আমি ওনাকে এভাবে জিজ্ঞাসা করেছিলাম, তো উনি এই উত্তর দিয়েছেন যে আদুবি সদিকি ফাল মুহিম জরব ইসরাইল। যে আসলে এখানে বিষয়টা হয়ে দাঁড়িয়েছে যে আমার শত্রুর শত্রু বন্ধু, গুরুত্বপূর্ণ হলো ইসরায়েলকে ধ্বংস করা। এই ইসরায়েল আমেরিকা মধ্যপ্রাচ্য এবং পুরো বিশ্বকে একটি অস্থিতিশীল এবং ধ্বংসযজ্ঞে পরিণত করেছে। আমরা তো এখান থেকে বোঝা যায় মিশর স্বাভাবিকভাবে বর্তমান ইরানের পক্ষে আছে এবং ইরানকে সাপোর্ট দিচ্ছে। এইভাবে যে দেখেন, ইরানের বিভিন্ন সমস্যা রয়েছে, সুন্নি মুসলিমদেরকে হত্যা করেছে, তাদের পূর্বের ইতিহাস ভালো নয়। তারপরেও বর্তমান এই সময়ে যেহেতু যুদ্ধরা হচ্ছে ইসরায়েলের সাথে, যুদ্ধরা হচ্ছে আমেরিকার সাথে, আর এই যুদ্ধ আমেরিকা ইসরায়েল ফিলিস্তিনিদের উপর, গাজাবাসীদের উপর এত পরিমাণ নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছে, বাচ্চাদেরকে হত্যা করেছে, নির্মম শিশুদেরকে হত্যা করেছে। তো
তো এই কাজগুলো এখনও করছে, হত্যা করছে। কিছুদিন আগে ঘোষণা দিয়েছে যে আমরা যুদ্ধ বন্ধ করে দিয়েছি গাজা ফিলিস্তিনের ওপর, কিন্তু অ্যাকচুয়ালি আসলে সে যুদ্ধ বন্ধ করে নাই, সে তারপরও হত্যাযোগ্য হামলা চালাচ্ছে। তো এই পরিস্থিতিতে বিশ্ব মুসলমানদের উচিত ইসরায়েল আমেরিকা এই যে দুইটা পরাশক্তি মুসলমানদের বিভিন্ন পয়েন্টে মুসলমানদের উপর অত্যাচার করে, মুসলমানদের ধ্বংসযজ্ঞ চালায়, এটার বিরুদ্ধে রুখে দাঁড়ানো। এবার একটু অন্য প্রসঙ্গে আসছে। আমরা গত কয়েকদিনে দেখতে পেয়েছি বেশ কিছু সালাফি আলেম তারা পরোক্ষভাবে বলা যায় ইসরায়েলের পক্ষ নিয়েছে, যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়েছে, তারা ইরানে হামলার পক্ষে কথা বলছে। আপনি এই প্রসঙ্গে কি বলবেন? আসলে এটা আমি কয়েকভাবে বলতে চাই। সেটা হলো, প্রথমত যারা ইসরায়েলের পক্ষ নিয়েছে এই মুহূর্তে বা ইরানের বিরুদ্ধে, এটা হয়তো তাদের যে সমস্ত আলেম বা সালাফি অংশ নিয়েছে, তাদের পক্ষে বক্তব্য দিয়েছে, আদৌ এটা তারা আলেম কীভাবে তারা আলেম হিসেবে নিজেদেরকে পরিচয় দেয় অথবা মূল্যায়ন করে, এটা আমার বোধগম্য নয়। তবে এটা আমি এভাবে বলতে চাই যে আমরা বাংলাদেশে আমরা কীভাবে কোন পক্ষে অবস্থান নিতে চাই, ইরানের পক্ষে না ইসরায়েলের পক্ষে। তো এক্ষেত্রে আমরা বলতে চাই, দেখেন ইরানের যে ইতিহাস, পূর্ববর্তী ইতিহাস, মুসলিমদের হত্যা করা, সুন্নি মুসলিমদের হত্যা করা, নিজেদের আধিপত্য কায়েম করা, ইরাককে ধ্বংস করার জন্য আমেরিকাকে ইরান সুযোগ করে দিয়েছিল, আমেরিকাকে ইরান নিয়ে আসছিল। ঠিক তেমনিভাবে সৌদি আরবের যে ইতিহাস পূর্বে ভালো বা তাদের যে পূর্ববর্তী চরিত্র ভালো ছিল, সেটা আমরা বলতে পারি না। যেমন সৌদি আরব সর্বপ্রথম মধ্যপ্রাচ্যে আমেরিকার ঘাঁটি করার সুযোগ দিয়েছে, ঘাঁটি করেছে, সেই সুযোগ লাইসেন্স দিয়েছে। যখন আমেরিকার ঘাঁটি করার মধ্যপ্রাচ্যে সুযোগ দিয়েছে, তখন কিন্তু সৌদি আরবের অনেক বড় বড় আলেম, জবরদস্ত আলেম, তারা এটাকে বিরোধিতা করেছেন। যারা বিরোধিতা করেছেন তারা এখনও কেউ হয়তো হত্যা হয়েছেন, নিহত হয়েছেন, কেউ হয়তো ফাঁসির রায় দণ্ডপ্রাপ্ত হয়েছেন, কেউ হয়তো এখনও জেলে কারাগারে ভুগছেন। এটা সৌদির জন্য কখনো মুনাসেব হয় নাই, সেই সুযোগ সৌদি দিয়েছে। তার মানে সৌদির একক ইতিহাস ভালো না, ঠিক তেমনিভাবে ইরানের একক যে ভালো সেটাও না। তবে এখন দুইটাকে ব্যালেন্স করে বলা যেতে পারে যে আমরা এই মুসলিম যারা আছি, মধ্যপ্রাচ্যের যে মুসলিমরা রয়েছে, আমরা সকলে ঐক্যবদ্ধ হই। আমাদের জায়গা একটা, আমরা ইসলাম এবং কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এর ভিত্তিতে আমরা ঐক্যবদ্ধ হই। এটা আমাদের মুসলমানদের দাবি। আগে যা হয়েছে সেদিকে লক্ষ্য না রেখে আমরা সামনের যে দিনগুলো রয়েছে, যুদ্ধ এবং আমাদের মুসলমানদের একটা জোট হওয়া, এটা অতি সম্ভব এবং এটা দাবি, সময়ের দাবি। দ্বিতীয়ত আরেকটি জবাব, সেটা হলো যে দেখেন আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন জালেমকে পছন্দ করেন না। ইভেন জুলুম এমন এক জিনিস, এটা যেই করবে আল্লাহ তাআলা তার শাস্তি দুনিয়াতেও দিয়ে থাকবেন, আখিরাতে দিবেনই, দুনিয়াতেও সেটা পরিণাম আল্লাহ তাআলা দিয়ে থাকেন। তো কোনো মুসলমানের উচিত নয় কোনো জালেমের পক্ষে অবস্থান নেওয়া। কোনো অমুসলিমও যদি জুলুমের শিকার হয়, সেখানেও মুসলমানদের ওই অমুসলিমের প্রতি জুলুমের কারণে সিম্পেথি মুসলমানদের থাকা উচিত। অমুসলিমের প্রতি যদি জুলুমের শিকার হয় অমুসলিম, তো সেই হিসাবে আমরা বলতে পারি বর্তমান মুসলিমরা মধ্যপ্রাচ্যে, ইরান, ফিলিস্তিন, গাজা, তারা হলো সবাই মাজলুম। ইসরায়েল, আমেরিকা, এরা সবাই জালেম। এই জালেমরা আমাদের মুসলিম ভাই বোনদের উপর কী পরিমাণ হত্যাযজ্ঞ নির্মম চালিয়েছে, সেটা আমাদের সবারই বোধগম্য। এই পরিপ্রেক্ষিতে আমরা সময় জালেমের পক্ষে অবস্থান না নিয়ে মাজলুমের পক্ষে আমরা অবস্থান নিতে চাই। বর্তমান ইরান মাজলুম, আর মাজলুমের পক্ষে অবস্থান নিতে চাই। এটা আমি একজন শিক্ষার্থী হিসাবে, আমি একজন আলেম হিসাবে, আমার মনের দাবি, এটা প্রাণের দাবি এটা। তৃতীয়ত আরেকটি হলো, এই যুদ্ধটা আসলে ভূরাজনীতিক কেন্দ্রিক নয়, আধিপত্যবাদ যতটা আছে এর চেয়েও বেশি হলো ধর্মীয় কেন্দ্রিক। যেমন আপনি হয়তো জানেন, বর্তমান 2025 সালের জুন মাসে সর্বপ্রথম ইসরায়েল যখন ইরানে হামলা চালিয়েছে, আক্রমণ চালিয়েছে, তখন সেই হামলার নাম দিয়েছিল, অভিযানের নাম দিয়েছিল রাইজিং লায়ং। অর্থাৎ এই রাইজিং লায়ংটা এসেছে মূলত তাওরাতে, যে তাদের যে গ্রন্থ রয়েছে তাওরা, সে তাওরার মধ্যে আছে রাইজিং লায়ং। সেখানে একটি উক্তি আছে, শ্লোক আছে যে তারা
এমনভাবে সিংহের মতো গর্জে উঠবে, তারা সকলকে যারা আছে তাদেরকে নিহত করবে, তাদের রক্ত পান না করা পর্যন্ত আমরা হামলা চালিয়ে যাব, আমরা থামব না, আমরা সেই প্রতিশোধ দিব। এটা তাওরাহের মধ্যে রয়েছে তাদের গ্রন্থ। তো সেই রাইজিং লায়ং এটা চিরিকুটে লেখে চিঠির মধ্যে পড়ে আকসা মসজিদের যে ওয়েস্টিং দেওয়া ওয়াল রয়েছে, সে ওয়েস্টিং ওয়ালে তারা নিক্ষেপ করেছে নেতানিয়াহু, এবং নেতানিয়াহু সেই ছবি নিক্ষেপ করে নিজের ওয়ালে, এক্স ওয়ালে, এরপরে ফেসবুকে টুইটারে সে পোস্ট করেছে, এবং পোস্ট করেই কিন্তু অভিযান চালিয়েছে, হামলা করেছে ইরানে। তেমনিভাবে কিছুদিন আগে সম্প্রতি এই ফেব্রুয়ারির শেষ দিকে সম্প্রতি যে হামলা হয়েছে ইরানে, এই হামলার নাম দিয়েছে লায়ং রুর, অর্থাৎ গর্জনশীল সিংহ। অর্থাৎ আমরা গর্জনশীল, অর্থাৎ সিংহের মতো গর্জে উঠে আমরা আক্রমণ চালাচ্ছি এবং আমরা মুসলিম নিধন করব। এই ধর্মীয় জায়গা থেকে তারা তাদের তাওরা, অর্থাৎ যেটা তাদের লিখিত, সেই তাওরার মাধ্যমে, লেখার মাধ্যমে এই ধর্মীয় একটা যে উত্তেজনা, এই ধর্মীয়ভাবে তারা এটাকে আক্রমণ চালিয়েছে। এ পর্যায়ে আমরা আবারও মধ্যপ্রাচ্য বা মিশর প্রসঙ্গে আসতে চাই। মিশর এবং বাংলাদেশের সংস্কৃতির মধ্যে কতটুকু পার্থক্য আছে? শিক্ষার্থীরা সেখানে কোনো সমস্যায় পড়ে কিনা নতুন লাইফস্টাইলের ক্ষেত্রে একটু যদি সংক্ষেপে বলতেন। জি, এক্ষেত্রে আসলে সংস্কৃতি, সভ্যতা, মিশরের আদি সংস্কৃতি, প্রাচীন সভ্যতা, এটা আমাদের মাঝে বহুল প্রচলিত এবং আলোচিত। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি মিশরের আমি যেটা অনুভব করেছি এবং দীর্ঘ 1 বছরে আমি যেটা দেখেছি, সেটা হলো মিশরে মানুষ মনস্তাত্ত্বিকভাবে ইসলামী শিক্ষা, সংস্কৃতি এবং ইরান, রোম, এরপর হলো আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই সংস্কৃতি, সভ্যতা যেটা দেখেই গেছে, সেই সভ্যতা সংস্কৃতির আলোকে মিশর গড়ে উঠেছে এবং এখনও সেই সংস্কৃতি, সভ্যতা আমরা অবলোকন করতে পাই। ফর এক্সাম্পল, আমি একটা বিষয় আমি আপনাকে সাথে শেয়ার করতে চাই। সেটা হলো আমি কিছুদিন আগে রিসেন্টলি বাংলাদেশের বইমেলায় অংশগ্রহণ করেছি, বাংলাদেশের বইমেলায় গিয়েছি। সেখানে আমি বাংলাদেশের বইমেলায় গিয়ে যেই বিষয়টা আমি শূন্যতা দেখতে পেয়েছি, সেটা হলো এখানে কোনো মন্ত্রণালয়ের আলাদা কোনো সংস্কৃতি নাই, কোনো মন্ত্রণালয়ের আলাদা স্টল নাই, অথচ মিশরের ক্ষেত্রে পুরাই ভিন্ন। আমি মিশরের এবছর কায়রো ইন্টারন্যাশনাল যেই বইমেলা হয়েছে, সেখানে আমি গিয়েছিলাম। সেখানে আমি দেখেছি প্রত্যেকটা মন্ত্রণালয়ের, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের, ধর্ম মন্ত্রণালয়ের, প্রত্যেকটা মন্ত্রণালয়ের আলাদা আলাদা স্টল আছে, বইয়ের স্টল আছে, এবং রাষ্ট্রীয়ভাবে এটা ঘোষণা দেওয়া হয়েছে এই প্রত্যেকটা মন্ত্রণালয়ের জন্য প্রতিযোগিতার মাধ্যমে, কম্পিটিশনের মাধ্যমে সেই বইমেলায় অংশগ্রহণ করে। কে কতটুকু বেশি বই, কে কতটুকু বেশি নিজেদের জ্ঞান সংগ্রহ করে রাখতে পারে। এই যে একটা প্রতিযোগিতা, এটা আমি কেবল মিশরের মধ্যে আমি দেখতে পেয়েছি। এলমের প্রতিযোগিতা, জ্ঞান অন্বেষণের প্রতিযোগিতা, এটা বাংলাদেশে আজকে রাষ্ট্রীয়ভাবে ওইভাবে মূল্যায়ন করা হচ্ছে না, এবং রাষ্ট্রীয়ভাবে এই বইমেলা, জ্ঞান অন্বেষণের যে একটা প্রদীপ বা একটা বিষয়, এটাকে রাষ্ট্রীয়ভাবে মূল্যায়ন করছে না। এই একটা সংস্কৃতি, আমি মাত্র একটা সংস্কৃতি শেয়ার করলাম, এখানে বিশাল একটি পার্থক্য। আচ্ছা, বাংলাদেশ থেকে যারা মিশরে বা মধ্যপ্রাচ্যে পড়াশোনা করতে চায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি, একটু সংক্ষেপে বলুন। যে এক্ষেত্রে আমার পরামর্শ হলো যে যারা বাংলাদেশ থেকে শিক্ষার্থীরা যাচ্ছেন, আমরা যেন সঠিক তথ্য সংগ্রহ করি, এবং দ্বিতীয়ত হলো আমরা বাংলাদেশ থেকে অবশ্যই যোগ্যতা অর্জন করে, বেসিক্যালি যে যোগ্যতাটা, সে যোগ্যতাটা অর্জন করে যাব। কমপক্ষে আমরা দাওরা হাদিস যারা কই মাসে থেকে যাব, আমরা সেটা শেষ করে যাব। আর যারা আমার জেনারেল এবং আলিয়ার ভাইয়েরা আছেন, তারা হয়তো আমরা আলিম শেষ করে যাব, তবে আমরা আরবি ভাষার উপর অগাধ জ্ঞান অর্জন করে যাব, কারণ সেখানে আরবি ভাষাটা অনেক গুরুত্বপূর্ণ। আরবি ভাষায় দরস, পঠন এবং পাঠন সেখানে আরবি ভাষায় হয়। ইংরেজিও রয়েছে, তবে আমরা যোগ্যতা অর্জন করে মিশরে যাব। আর দ্বিতীয়ত আরেকটি কথা, সেটা হলো যে আজহার ইউনিভার্সিটির শিক্ষার্থী যারা বা এখানে যারা পড়াশোনা করতে চাই, তারা যেন অবশ্যই হয়তো ইংরেজিতে আইএলটিএস করবে, না হয় আরবি ভাষার ওপর অগাধ জ্ঞান অর্জন করে যাবে। এটা হলো আমার তাদের প্রতি আহ্বান। আজকের সর্বশেষ প্রশ্ন, বাংলাদেশ সরকার বা শিক্ষা মন্ত্রণালয়ের কাছে আপনারা কোন ধরনের সহযোগিতা প্রত্যাশা করেন বা আপনাদের দাবি কি, যারা মধ্যপ্রাচ্যে আছেন তাদের জন্য? আসলে আমরা হয়তো এখানে জানি, যারা মধ্যপ্রাচ্যের শিক্ষার্থীরা পড়াশোনা করছেন সৌদি আরব, বাহরাইন, কাতার, মিশর, আল আজহার ইউনিভার্সিটি, তো সেই ইউনিভার্সিটি থেকে পড়াশোনা তারাই করে
যারা সর্বোচ্চ মেধাবী এবং ভিলিয়ান মেধাবী শিক্ষার্থীরা পড়াশোনা করছে। বাংলাদেশের কওমি মাদ্রাসার বিশাল একটি অংশ মধ্যপ্রাচ্য আজহার ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে। তো আমার সরকার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং শিক্ষামন্ত্রী তাদের কাছে আমাদের আবেদন থাকবে যে আমাদের এই আজহার ইউনিভার্সিটি বা মধ্যপ্রাচ্যের যে ইউনিভার্সিটিগুলো রয়েছে সেখানকার সনদ সার্টিফিকেটকে যেন মূল্যায়ন করা হয়, একীভূত করা হয়। বিশেষভাবে আমি আরেকটা বিষয় আমি এখানে যুক্ত করতে চাই, সেটা হলো বাংলাদেশ থেকে কওমি মাদ্রাসা, যেহেতু এটা সরকারি ইউনিভার্সিটি, সরকারি মাদ্রাসা নয়, তো কওমি মাদ্রাসার বিশাল একটি অংশ আজহার ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে। তারা ভিলিয়ান মেধাবী এবং আজহার ইউনিভার্সিটির ইতিহাসে সবচেয়ে ভালো রেজাল্ট এবং উপমা তৈরি করে এসেছে বাংলাদেশ কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা। তারপরেও তারা আজহার ইউনিভার্সিটিতে এত ভালো করার পরেও তারা বাংলাদেশে এসে রাষ্ট্রীয় কোনো কাজে সুযোগ পাচ্ছে না। প্রথমত অনার্স মাস্টার্স সেখান থেকে শেষ করে এসে বাংলাদেশে চাকরিতে বা সরকারি কোনো কাজে মূল্যায়িত হচ্ছে না, এটা যেন মূল্যায়ন করা হয়। দ্বিতীয়ত আমাদেরকে যদি সরাসরি মূল্যায়ন এভাবে করা না হয়, তাহলে আমাদেরকে যেন এতটুকু সুযোগ দেওয়া হয় আমরা সেখান থেকে অনার্স মাস্টার্স করে এসেও যেন বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে সরকারি চাকরিতে বিশেষ করে বিশেষ ক্যাডার পরীক্ষায় যেন আমরা অংশগ্রহণ করতে পারি। আমাদের সেই সৎসাহস আছে, আমরা পারবো পরীক্ষায় অংশগ্রহণ করলে। ধন্যবাদ তোফায়েল ভাই, সময় টেলিভিশনের স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহ। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা আরব বিশ্বে বাংলাদেশি শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ সুবিধা এবং সমসাময়িক বিভিন্ন সংকট নিয়ে আলোচনা করলাম। আমাদের সঙ্গে ছিলেন মিশরের প্রখ্যাত আল আজহার বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থী তোফায়েল আহমেদ। আশা করি আপনাদের ভালো লেগেছে। যে যেখানে আছেন, যেমন আছেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন এবং সময় টেলিভিশনের সঙ্গেই থাকবেন।